মিস্টার হলিয়ার কি আমার অন্ধত্বের কথা জানেন? মিস্টার কার্লাইল বলেছেন। তবে মিস্টার ক্যারেটাস, আমি আপনার ব্যাপারে অনেক আগেই আমার পরিচিত একজনের থেকে জেনেছি। ইভেন স্যারাটোপের ব্যাপারেই আপনার কথা শুনেছিলাম। না না, কার্লাইল একজন পেশাদার। মিস্টার হলিয়ার, তার চেয়ে আপনি আপনার অমসৃণ গল্পটাই বলুন। আমার কানগুলোই যে আমার চোখ। মিস্টার ক্যারেটাস, আমার কেমন যেন মনে হচ্ছে ক্রিক ওই বাড়িতে মিলিসেন্টকে খুন করার জন্য একটা ষড়যন্ত্র করে চলেছে। আচ্ছা, ব্রুকবন্ড কটেজে হতাশাজনক পরিবেশে এক সপ্তাহ কাটানোতেই শুধু এই ধারণা নিশ্চয়ই আপনার গড়ে ওঠেনি মিস্টার হলিয়ার? আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। বিশ্বের গোয়েন্দা সাহিত্যের যে গুটি কয়েক নাম সারা বিশ্বে পরিচিত, তার মধ্যে শার্লক হোমস অন্যতম। আর সেই শার্লকের সমসাময়িক সময়ে যে গুটি কয়েক নাম তাকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলেছিল, তার মধ্যে ম্যাক্স ক্যারাডাস অন্যতম। বিশ্ব সাহিত্যে ম্যাক্সের মতো গোয়েন্দা বিরল। সম্ভবত তিনিই পৃথিবীর প্রথম অন্ধ গোয়েন্দা। ম্যাক্সের ভক্তরা ভালোবেসে তার নাম দিয়েছিল দি ডিফেক্টিভ ডিটেকটিভ বা দি ব্লাইন্ড শার্লক। আমাদের আজকের গল্পটি অনুবাদ করেছেন এই সময়ের অন্যতম প্রতিভাবান অনুবাদক দীপ্তজিৎ মিশ্র এবং লেখক কৌশিক রায়। লেখকদ্বয়ের ম্যাক্স ক্যারাডাস সমগ্র এক ইতিপূর্বেই বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও দীপ্তজিৎ সম্প্রতি বিশ্ব সাহিত্যের প্রথম মহিলা গোয়েন্দা সিরিজ দি ফিমেল ডিটেকটিভ অনুবাদ করেছেন। কৌশিক করেছেন মার্কিন গোয়েন্দা দি থিঙ্কিং মেশিনের অনুবাদ। দুটি বই শব্দ প্রকাশন থেকে প্রকাশিত। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। ম্যাক্স, ইনি হচ্ছেন লেফটেন্যান্ট হলিয়ার, যার সঙ্গে তোমার দেখা করার কথা ছিল। শোনাবার কথা ছিল। ক্যারাডস কার্লাইলের কথা শুধরে দিয়ে বেশ কৌতুকপূর্ণভাবেই ঘরে উপস্থিত হতভম্ব আগন্তুকের দিকে একবার তাকালেন। মিস্টার হলিয়ার কি আমার অন্ধত্বের কথা জানেন? মিস্টার কার্লাইল বলেছেন। তবে মিস্টার ক্যারেটাস, আমি আপনার ব্যাপারে অনেক আগেই আমার পরিচিত একজনের থেকে জেনেছি। ইভেন স্যারাটোপের ব্যাপারেই আপনার কথা শুনেছিলাম। ক্যারাডস এমনভাবে মাথা নাড়লেন যেন ভীষণ মজা পেয়েছেন। ব্যাপারটার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম গোপন থাকাই ভালো। ওটার প্রয়োজনও আছে বলে আমি মনে করি। তবে এবারও কি সেরকমই গোপন কোনো ব্যাপার হলিয়ার? না, আমার ব্যাপারটা নিতান্তই ব্যক্তিগত। আমার বোন মিসেস ক্রিক, বরং মিস্টার কার্লাইল বলুন, উনি গুছিয়ে বলতে পারবেন। না না, কার্লাইল একজন পেশাদার। মিস্টার হলিয়ার, তার চেয়ে আপনি আপনার অমসৃণ গল্পটাই বলুন। আমার কানগুলোই যে আমার চোখ। ঠিক আছে স্যার, আমি আমার মতো করে আপনাকে বলছি।
পুরোটা শোনার পরে হয়তো ব্যাপারটা খুবই মামুলি বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছোটোখাটো জিনিসই আমাদের কাছে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এত ভাববেন না। লেফটেন্যান্ট হলিয়ার সংক্ষেপে যা বললেন তা মোটামুটি এরকম। আমার বোন মিলিস্যান্ট জনৈক ক্রিককে বিয়ে করেছে। এখন তার বয়স প্রায় 28 আর তার স্বামী তার থেকে অন্তত 15 বছরের বড়। আমার স্বর্গীয়া মা বা আমি কেউই ক্রিকের ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলাম না। আমাদের সেভাবে আপত্তির বিশেষ কিছু ছিল না, তবে হয়তো একটু বেশি বয়সের জন্যই আপত্তিটা ছিল। আমাদের মধ্যে আগ্রহের তেমন কিছু ছিল না। ভদ্রলোক কৃষ্ণাঙ্গ, একটু অন্তর্মুখী। বেশিরভাগ ক্ষেত্রেই কথোপকথনের সময় তার নীরবতার জন্যই আমাদের মধ্যে বিশেষ কথাবার্তা হতো না। এটা তাও তুমি ধরে নিতে পারো প্রায় 4-5 বছর আগের কথা। কার্লাইল একবার ধরিয়ে দিলেন। অন্ধ ক্যারাডস যদিও নিজের অখণ্ড নীরবতা বজায় রাখলেন। কার্লাইল একবার জোরে শ্বাস টেনে ব্যাপারটার গাম্ভীর্য বোঝার চেষ্টা করলেন। আবার লেফটেন্যান্ট হলিয়া বলতে শুরু করলেন। মিলিসেন্ট ও ক্রিকের বাগদানের অল্প কিছুদিনের মধ্যেই তারা তাড়াহুড়ো করে বিয়ে করেন। বিবাহ অনুষ্ঠানটিও একেবারে না হওয়ার মতো করেই সারা হয়। আমি তো বলবো শ্রাদ্ধের অনুষ্ঠানও এর থেকে ঢের ভালো করে অনুষ্ঠিত হয়। ভদ্রলোকের সেই অর্থে কোনো আত্মীয় স্বজন নেই, বন্ধুবান্ধব বা সহকর্মীও না থাকারই মতো। উনি কিছু একটার এজেন্ট হবেন। অফিসটা শুনেছি হলবর্নে, হয়তো ওতেই কোনো মতে চলে যায়। যদিও সত্যি বলতে ওদের ব্যক্তিগত বিষয়ে খুব একটা জানি না, তবে আমি ভালো মতোই বুঝতে পারছিলাম আগের থেকে অবস্থা এখন বেশ পড়তির দিকে। আর আমার অনুমান এখন হয়তো মিলিসেন্টের স্বল্প আয়েই সংসারটা চলছে। আপনি কি এই ব্যাপারটা আরও বিস্তারিত জানতে আগ্রহী? নিশ্চয়ই। 7 বছর আগে বাবা যখন মারা যান তখন 3000 পাউন্ড রেখে মারা যান। সেটা কানাডিয়ান স্টকে লগ্নি করা হয়েছিল, আর তার থেকে বছরে 100 পাউন্ডের কিছু বেশি সুদ আসত। বাবার উইল অনুযায়ী মায়ের মৃত্যুর পরে মায়ের ভাগটা মিলিসেন্ট পাবে, পরিবর্তে আমি এককালীন 500 পাউন্ড বোনের থেকে পাব। কিন্তু বাবা আমাকে ব্যক্তিগতভাবে বলে গিয়েছিলেন আমার যদি সেরকম অর্থাভাব না থাকে তাহলে যেন ওই 500 পাউন্ড না নিয়েই মায়ের ভাগটি বোনকে দিয়ে দিই, যেহেতু তাদের অবস্থা খুব একটা ভালো নয়। দেখুন মিস্টার ক্যারাডাস, আমার পড়াশোনা ও আরও পরবর্তী ক্ষেত্রে আমার জন্য বেশ ভালোই ব্যয় হয়েছে। তবে এখন সত্যি বলতে কি নিজের খরচ আমি ভালোই জোগাড় করতে পারছি। সে তো বোঝাই যাচ্ছে। আর ঠিক সেই কারণেই ওই ব্যাপারে আমি আর কিছু করিনি। বছর 3 আগের কথা। এর মধ্যে ওদের সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না। তখন ওরা একটা সরাইখানা গোছের জায়গায় থাকতো। গত সপ্তাহে বিয়ের পরে প্রথমবার আমি ওদের সঙ্গে দেখা করতে যাই। ইতিমধ্যে মা মারা গিয়েছেন ও তার ভাগটি বোনই পাচ্ছে। সে আমাকে বেশ কিছু চিঠি লিখেছিল, যোগাযোগ বলতে ওইটুকুই। কিন্তু গত বছর সে তাদের নতুন বাড়ির ঠিকানা দেয়, ব্রুকবেন্ড কটেজ, মার্লিং কমন। ওরা সেখানেই একটা বাড়ি নিয়েছে। সম্প্রতি 2 মাসের ছুটি পেতেই ওদের ওখানে গিয়ে কিছুদিন থাকার জন্য মনস্থির করি। অবশ্য ওদের বলেছিলাম সপ্তাহখানেক পরেই আমাকে ফিরতে হবে, কিন্তু বাড়িটি যেন সারাদিন কেমন ঝিম মেরে থাকে, বড্ড হতাশাজনক ও কেমন চুপচাপ। লেফটেন্যান্ট হলিয়ার একবার চোখ তুলে তাকিয়ে সামনে ঝুঁকে পড়েন। মিস্টার ক্যারাডাস, আমার কেমন যেন মনে হচ্ছে ক্রিক ওই বাড়িতে মিলিসেন্টকে খুন করার জন্য একটা ষড়যন্ত্র করে চলেছে। আচ্ছা, ব্রুকবন্ড কটেজে হতাশাজনক পরিবেশে 1 সপ্তাহ কাটানোতেই শুধু এই ধারণা নিশ্চয়ই আপনার গড়ে ওঠেনি মিস্টার হলিয়ার? আমি জোর দিয়ে কিছু বলতে পারবো না, কোথাও যেন একটু সন্দেহ হয়। আমার সামনে ভদ্রতার খেলা চলছে, আসলে হয়তো কোথাও তীব্র একটা ঘৃণা লুকিয়ে আছে। তবে এসবের পরেও একটা বিশেষ ব্যাপার আছে বটে। 3 মাস আগে ক্রিক আমার বোনকে আগাছা বিষ দিয়ে খুন করতে চেয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। মিলিসেন্ট একদিন বেশ হতাশভাবেই আমায় বলে ফেলেছিল, কিন্তু তারপরে নিজেই ব্যাপারটা এড়িয়ে যায়। সব থেকে সমস্যার ব্যাপার হলো ওই বাড়িতে আমি যে বোনের কাছে তার স্বামী সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করব সেই সুযোগই প্রায় নেই।
মোদ্দা কথা, বোনের মনে হয়েছিল তার স্বামী একটি বোতলে বিষ ভরে রেখেছিল, যাতে তার অনুপস্থিতিতে আমার বোন ওটা ভুল করে খেয়ে ফেলে। আগাছা বিষের বোতলটিতে সযত্নে বিয়ারের লেবেল লাগিয়ে সমস্ত জিনিসপত্রের সঙ্গে আলমারির উঁচু তাকে অন্যান্য বিয়ারের বোতলের সঙ্গে রাখা ছিল। যখন লোকটা দেখল বোনের গর্ভপাত হয়েছে, সে বোতলটা নিয়ে তরলটা ফেলে ধুয়ে অন্যান্য জিনিসপত্রের মধ্যে সরিয়ে দেয়। আমি নিশ্চিত যদি সে ফিরে এসে দেখত মিলিসেন্ট মারা গিয়েছে, তাহলে সে নিশ্চয়ই বলে বেড়াতো অন্ধকারে ভুল করে বিষ খেয়ে মিলিসেন্টের মৃত্যু হয়েছে। তা বটে, খুবই সহজ পন্থা, কার্যকরী পন্থা। আপনি একটা জিনিসের কথা খেয়াল করুন, ওরা ভীষণই ছাপুষাভাবে থাকে মিস্টার ক্যারাটাস। মিলিসেন্ট লোকটার হাতের পুতুলে পরিণত হয়েছে। একটা মহিলা ভৃত্য যদিও বা আছে, সে আসে মাত্র কয়েক ঘন্টার জন্য। বাড়িটা দেখতে গেলে প্রায় জনশূন্য, এবং লোকজন কেউই আসে না। ক্রিকও মাঝে মধ্যে বাড়ি থাকে না, কখনো কখনো রাতেও থাকে না। মিলিসেন্ট হয়তো আত্মসম্মান বোধের কারণেই কোনো পুরনো বন্ধুদের সঙ্গে বিশেষ সম্পর্ক রাখেনি, আর না হলে হয়তো সে তেমন আগ্রহ পায় না। আর এই সুযোগে ওই লোকটা চাইলেই আমার বোনকে বিষ দিয়ে হত্যা করতে পারে। হত্যা করে বাগানে দেহ পুঁতে হয়তো কেউ কিছু জানার আগেই কয়েক হাজার মাইল পগার পার। আমার কি করা উচিত বলুন তো মিস্টার ক্যারাটাস? সম্ভবত উনি এখন বিষ ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করবেন। যেহেতু ওই পন্থা একবার ব্যর্থ হয়েছে, তাই আপনার বোন সতর্ক থাকবে। অন্তত ভদ্রলোক হয়তো সেভাবেই ভাবছেন। মিস্টার হলিয়ার, এই মুহূর্তে বোধহয় সব থেকে সহজ পন্থা হলো ওই লোকটিকে ছেড়ে চলে আসা। আপনার বোন কি তাতে রাজি নন? না, ও আসবে না। এ নিয়ে একবার আমাদের মধ্যে কথা কাটাকাটিও হয়েছে। কি জানেন মিস্টার ক্যারাটাস, আমি মিলিসেন্টকেও আর বুঝতে পারি না। সে আর আগের মতো নেই। সে এখন ক্রিককে যথেষ্ট ঘৃণাই করে, নীরবে নিভৃতে হয়তো কাপুরুষও ভাবে। কিন্তু তারপরেও সে লোকটির প্রতি এত ঈর্ষান্বিত যে এক মৃত্যু ছাড়া আর অন্য কোনোভাবে লোকটিকে ছাড়তে সে রাজি নয়। তারা সত্যিই একটা নরকের জীবন অতিবাহিত করছে। আমি 1 সপ্তাহ ছিলাম ওখানে। আমি যে আমার এই ভগ্নিপতিকে অপছন্দ করি তা সে নিজেও বোঝে। কিন্তু সেই আগে যদি সে আমার বোনকে খুন করে, তার তো কোনো মানেই হয় না। সেসব নিয়ে আমাদের ভাবনার কোনো প্রয়োজন নেই। এই ধরনের ক্ষেত্রে যে কোনো একটা পক্ষ বেছে নিতে হয়। আমরাও আমাদের পক্ষ বেছে নিয়েছি। এখন দেখতে হবে আমাদের পক্ষ যেন জয়ী হয়। আচ্ছা মিস্টার হলিয়ার, আপনি ঈর্ষার কথা বললেন। মিসেস ক্রিকের এইরূপ ঈর্ষার ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কি? ব্যাপারটা বরং খুলেই বলি। ঘটনাচক্রে এক সংবাদপত্রের লোকের সঙ্গে আমার আলাপ হয়, যিনি ওই একই ব্লকে থাকেন। নামটি বলতেই উনি মুচকি হেসে ওঠেন। তিনি বলেন, ক্রিক মানে ওই যে লোকটা টাইপিস্ট মহিলার সঙ্গে প্রেমালাপে ব্যস্ত থাকে, সেই তো? উনি আমার ভগ্নিপতি। তাহলে ওই টাইপিস্ট? বলেই ভদ্রলোক যেন নিজেকে সামলে নেন। না না, কিছু না। আসলে আমি জানতাম না উনি বিবাহিত। আমি না বুঝেই হয়তো ভুলভাল কথা বলে ফেলেছি। আমি বলতে চাইছিলাম ওর একজন টাইপিস্টের সঙ্গে আলাপ রয়েছে। তাতে কি যায় আসে, আমাদের প্রত্যেকেরই চেনা জানা টাইপিস্ট থাকে। তারপরে আর তার থেকে এ ব্যাপারে কোনো কথা বের করতে পারিনি। কিন্তু ওর মন্তব্য আর ওই বিদ্রুপূর্ণ হাসি, ওগুলো বোধহয় খুব স্বাভাবিক ছিল না মিস্টার ক্যারাটাস। ক্যারাডস তার বন্ধুর দিকে ঘুরে গেলেন, বললেন, লুইস, আশা করি তুমি নিশ্চয়ই এই টাইপিস্টের ব্যাপারে খবর নিয়েছো। সব সময় ওকে নজরে রাখার ব্যবস্থা করেছি ম্যাক্স। উনি কি অবিবাহিত? হ্যাঁ, এখনও অবধি তো তাই জানা যায়। আপাতত ওতেই হবে। এই ভদ্রলোক কেন তার স্ত্রীকে হত্যা করতে পারেন সে ব্যাপারে মিস্টার হলিয়ার 3টে মোক্ষম কারণ দিয়েছেন। যদি আপাতত আমরা ধরে নিই বিষ দিয়ে হত্যার চেষ্টা হয়েছিল, তাহলে এই ঈর্ষার কারণের অর্থ আছে। ঠিক আছে, আপাতত এটা ধরেই এগোনো যাক। আপনার কাছে ক্রিকেট ছবি আছে তো? লেফটেন্যান্ট ভদ্রলোক একটি পকেট বুক বার করলেন। কার্লাইল আগেই আমার কাছে চেয়েছিলেন।
এটাই সব থেকে ভালো যেটা জোগাড় করতে পেরেছি। ক্যারাডস একটি ঘন্টি বাজিয়ে দিলেন। পার্কিন্সের ঘরে আসতেই ক্যারাডস বললেন, পার্কিনসন, একটা ছবি আছে। আচ্ছা, ওর নামটা কি? অস্টিন। অস্টিন ক্রিকের ছবি। আমি চাই তুমি ভালো করে চিনে নাও। পার্কিনসন তার মনিবের কথা শুনে ছবিটা ভালো করে দেখে ক্যারাডসের হাতে ফেরত দিল। এটা কি সাম্প্রতিক ছবি স্যার? 6 বছর আগের, তবে খুব বেশি পরিবর্তন ঘটেনি। ধন্যবাদ স্যার, আমি নিশ্চয়ই মিস্টার ক্রিককে মনে রাখব। পার্কিনসন চলে যেতেই লেফটেন্যান্ট উঠে দাঁড়ালেন। দীর্ঘ কথোপকথন বোধহয় শেষ হয়ে এসেছিল। হঠাৎই কি ভেবে তিনি থমকে গেলেন। বললেন, ও, আর একটা ব্যাপার, আমি যখন ব্রুকবেন্ডে ছিলাম তখন আমি একটি খারাপ ব্যাপার ঘটিয়ে ফেলেছি। আমার মনে হয়েছিল মিলিসেন্টের সব টাকা আজ না হোক কাল ক্রিকই পাবে। যদি পরে মিলিসেন্টকে সাহায্য করতে হয় তাহলে ওই আমার 500 পাউন্ড হাতে থাকা ভালো। সেই ব্যাপারটা তুলেই একদিন আমি বলেছিলাম যে আমার অংশের টাকাটা এবার একটা ভালো লগ্নি করার জন্য চাই। আপনার কি মনে হচ্ছে? ক্রিক হয়তো তার স্বাভাবিক পরিকল্পনার তুলনায় এবারে যা করার তাড়াতাড়ি করে ফেলতে চাইবে। হয়তো সে ব্যাপারে বেশ কিছুটা এগিয়েও গিয়েছে। তাহলে তো খুবই ভালো। আপনার বোনকে যদি খুন করারই হয়, আমি অন্তত আগামী সপ্তাহে খুন করা আর আগামী বছরে খুন করার মধ্যে খুব একটা সমস্যা পাচ্ছি না। আমার রূঢ় ব্যবহার মার্জনা করবেন মিস্টার হলিয়ার, কিন্তু আমার কাছে এই মামলাটা ভীষণই সহজ সরল, আর সেটাই পরিকল্পনা মাফিকই এগোনো উচিত। এখন কার্লাইলের সংস্থা মিসেস ক্রিকের ওপর কয়েক সপ্তাহ অবশ্য নজর রাখতে পারে, কিন্তু সারা জীবনের জন্য তা সম্ভব নয়। সেক্ষেত্রে এই মুহূর্তে বিপদের মাত্রা বাড়িয়ে দিয়ে ভবিষ্যতের বিপদকে রোখা যেতে পারে। ও ও আচ্ছা, আমি নিজেও অস্বস্তিতে রয়েছি। এখন আপনি যা ভালো বুঝেন। তাহলে আমরা এখন মিস্টার ক্রিককে ভুল পথে চালিত করে তাকে সব রকমভাবে পরিকল্পনা করার সুযোগ দেব। আচ্ছা, আপনি কোথায় উঠছেন? আপাতত কিছুদিন সেন্ট অ্যালবান্সে কিছু বন্ধুর সঙ্গেই। সে তো অনেক দূর। ক্যারাডস ফাঁকা চোখে কি যেন ভাবেন, আর কার্লাইলের গলার স্বরে অবস্থার গুরুত্ব যেন লঘু হয়ে এলো। 1 মিনিট মিস্টার হলিয়ার, আপনার পিছনেই সিগারেট আছে। অন্ধ গোয়েন্দা হেঁটে জানলার কাছে গিয়ে বাইরে প্রশস্ত সবুজ লনের দিকে তিনি দেখতে লাগলেন। লেফটেন্যান্ট ততক্ষণে একটা সিগারেট ধরিয়ে নিয়েছেন। কার্লাইল পাঞ্চপত্রিকা হাতে তুলে নিয়েছে। ক্যারাডস পিছন ফিরলেন, বললেন, আশা করি আপনার সব জিনিস ওখানে থাকলে অসুবিধা কিছু নেই। একেবারেই না। খুব ভালো। তাহলে আমি চাই আপনি এখনই ব্রুকবন্ড কটেজে যান আর আপনার বোনকে জানিয়ে দিন যে আপনার ছুটি হঠাৎ করেই শেষ হয়ে গিয়েছে। আপনাকে কালকেই সমুদ্রে ফিরতে হবে। দি মার্টিনে করে? না না না, মার্টিন জাহাজ হবে না। কাল রওনা দিচ্ছে এরকম যে কোনো একটা জাহাজ আপনি দেখে নিন। বলবেন আপনার বদলি হয়েছে। এও জানিয়ে আসবেন আপনি 2-3 মাসের মধ্যেই ফেরত আসবেন, আর আপনার ওই 500 পাউন্ড ফিরে এসে নিতে চান। দয়া করে ওখানে খুব বেশি দেরি করবেন না। বুঝলাম। সেন্ট অ্যালবান্স বেশ দূরে। যে কোনো অজুহাতে ওই বাড়ি থেকে বের হয়ে শহরেই কাছাকাছি কোথাও থাকার ব্যবস্থা করুন, তবে সেখানে যেন টেলিফোন থাকে। আপনি কোথায় থাকছেন সেটা কার্লাইল আর আমাকে অবশ্যই জানাবেন। আমি চাই আপনি মিস্টার ক্রিকের জন্য রাস্তা ছেড়ে দিন। ওই বাড়িতে আপনি থাকুন, এটা যেমন চাই না তেমনি প্রয়োজনে আপনার সাহায্য দরকার হতে পারে। কোনো রকম সমস্যা বুঝলে সবার আগে আমরা আপনাকেই জানাবো। আর সব ঠিক থাকলে আপনার অজ্ঞাতবাস থেকে মুক্তি। আমার কোনো অসুবিধা নেই। আর কোনোভাবে কি আমি আপনাদের সাহায্য করতে পারি? না, আর কিছু নয়। কার্লাইলের কাছে এসে সম্ভবত আপনি সব থেকে ভালো কাজটি করেছেন। আপনার বোনের সুরক্ষার দায়িত্ব লন্ডনের সব থেকে দক্ষ ব্যক্তির হাতে দিয়েছেন। কথাগুলো বলে যদিও তিনি নিজেও একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন,
তাহলে ম্যাক্স? লেফটেন্যান্ট হলিয়ার চলে যাওয়ার পরে কার্লাইল তার বন্ধুর উদ্দেশ্যে বললেন, তাহলে লুইস? হলিয়ারের সামনে এই ব্যাপারে কথা না তুলে ভালোই হয়েছে। আসল ব্যাপার হলো, প্রত্যেক মানুষই অন্য একজনের অবস্থার জন্য দায়ী থাকে। মাথায় রেখো, বাকিটা তোমার হাতেই। এবার যেটা তুমি ভালো বোঝো। হ্যাঁ, তবে যদি তিনি কোনো ভুল না করেন। একদমই তাই। আর উনি পরিণতির ব্যাপারেও বেপরোয়া। তা তো বটেই। দুটো বড় লাভ তো আছেই। মিস্টার ক্রিক হয়তো দুটোরই সুযোগ নিতে চাইছেন। তুমি কি তাকে দেখেছো? না, আমি একটু আগেই যেমন বললাম, লোকটার ব্যাপার জানতে তার পিছনে লোক লাগিয়েছে। তারপর 2 দিন আগেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জানা গেছে। ওই টাইপিস্ট মহিলার সঙ্গে ভদ্রলোকের যথেষ্ট ঘনিষ্ঠতার সম্পর্ক। আমি নিজে একবার মালিং কমনে গিয়েছিলাম। দেখলাম বাড়িটা বেশ বিচ্ছিন্ন ও ইলেকট্রিক ট্রাম লাইনের একদম উপরে। কেমন জানো তো, অনেকটা ওই একটা ফার্মের মতো গ্রামীণ এলাকা। তার লন্ডন থেকে মিনিমাম 12 মাইল তো হবেই হবে। ইটের রাস্তা আর বাঁধাকপির বাগান রয়েছে। স্থানীয় জায়গা থেকে ক্রিকের ব্যাপারে খুব সহজেই জানা গিয়েছিল। সেখানে লোকটা প্রায় কারুর সঙ্গেই মিশে না। প্রায় প্রত্যেক দিনই সময় অসময়ে শহরে যায়। আর টাকা খরচের ব্যাপারে তো কিপটেবিল নাকি চূড়ান্ত। শেষমেশ একজন পরিচিত বৃদ্ধকে খুঁজে পেলাম, যিনি মাঝে মাঝে ব্রুকব্যান্ডের বাগানে কাজ করতে আসতেন। পাশেই তার নিজের একটা কুঁড়ে ঘর আছে, একটা নিজস্ব গ্রিন হাউসও আছে। তবে তার পেট থেকে কথা বার করার জন্য আমাকে তার থেকে 1 পাউন্ড টমেটো কিনতে হয়েছে। তাতে কি লাভের লাভ কিছু হলো? হ্যাঁ, টমেটোগুলোতে লাভ হয়েছে কিছু, তবে তথ্যের ব্যাপারে নয়। বৃদ্ধ ভদ্রলোকের কাছে আমাদের সুবিধে হওয়ার মতো কোনো তথ্য ছিলই না। কিছু সপ্তাহ আগে নাকি ক্রিক ওকে জানিয়ে দেয় যে ওর আর আসার দরকার নেই। এবার থেকে সে নাকি নিজেই বাগানের কাজ করবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় লুইস। তা বলা যায়। যদি না ক্রিক নিজের স্ত্রীকে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দিয়ে কয়লার সঙ্গে ভুল করে এসেছিল বলার কথা না ভেবে থাকে, বা বিষ দিয়ে তাকে হত্যা করার চেষ্টা বা পুঁতে দেওয়ার পরিকল্পনা না করে থাকেন। সত্যি তাই? অবশ্য ওই বাচাল বুড়োর কাছে এসবের ব্যাখ্যাও আছে। ক্রিক নাকি পাগল। তিনি নাকি এমনকি কিছুদিন আগে পর্যন্ত বাগানে ক্রিককে ঘুড়ি ওড়াতে দেখেছিলেন, যেটা গাছপালার মধ্যে আটকে ছিঁড়ে যায়। বুড়ো বলল একটা 10 বছরের ছেলেও নাকি এর থেকে ভালো ঘুড়ি ওড়ায়। আমি নিজেও অবশ্য দেখলাম রাস্তা থেকে একটা ছিঁড়া ঘুড়ি আটকে আছে। কিন্তু এরকম আধ পাগলা লোক বাচ্চাদের খেলার ঘুড়ি নিয়ে সময় কাটাচ্ছিল। অনেকেই বুড়ো বয়সে ঘুড়ি ওড়ায়। আচ্ছা, উনি কি বিমান পরিবহন নিয়ে আগ্রহী? কি জানি, তবে বেশ কিছু বিজ্ঞান বিষয়ক ক্ষেত্রে ওর জ্ঞান আছে। তাহলে তুমি কি করতে পরামর্শ দিচ্ছ ম্যাক্স? তুমি করবে তো? হ্যাঁ, অবশ্যই। তবে দেখা দরকার বিষয়টা কি। তোমার লোকটিকে যেমন ক্রিকের পিছনে শহরের আনাচে কানাচে লাগিয়ে রেখেছ, সেরকমই রাখো। আর লোকটির রিপোর্ট তুমি পাওয়া মাত্রই আমায় জানিও। তোমার অফিসে একটা ফোন করে জানিয়ে দাও একটা কাজে আটকে পড়েছো, আর পার্কিনসনকে আজকের মতো ছুটি দিয়ে চলো। দুজনে মোটর করে মলিং কমন থেকে ঘুরে আসি। তারপরে সময় থাকলে আমরা ব্রাইটনে যাব। শেষে ঠান্ডা হাওয়া খেতে খেতে ফিরে আসবো। ভালো কথা। কার্লাইল দীর্ঘশ্বাস ফেলে ঘরের মধ্যে 1 পাক ঘুরে নিলেন। আরে অদ্ভুত, বাড়িখানার বাইরে একটা বোর্ড টাঙানো ম্যাক্স। লেখা আছে ভাড়া দেওয়া হবে। ক্যারাডস তাঁর টিউবটা তুলে নিলেন। আরও কিছু কথাবার্তার পরে গাড়িটা বাগান অতিক্রম করে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো।
কার্লাইল তার নোটবুক বের করে ফার্ম এজেন্টদের ঠিকানাটা লিখে নিলেন। হ্যারিস, তুমি বনেটটা তুলে ইঞ্জিন দেখার অভিনয় করতে থাকো। আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করা প্রয়োজন। এটা বেশ হঠাৎই হয়েছে। মিস্টার হলিয়ারও এখান থেকে যাওয়ার আগে জানতেন না বোধহয়। গত 3 মাসে অন্তত নয়। সে যাই হোক লুইস, আমরা আজ এজেন্টের কাছে গিয়ে বাড়িটা দেখার অনুরোধ করব। দেখা যাক সেই সুযোগখানা আজ ব্যবহার করা যায় কি না। একটা উঁচু ঘন জঙ্গল মতো বেড়ার রাস্তা আর বাগানের মাঝে দণ্ডায়মান থেকে যেন বাড়িটির সম্ভ্রম রক্ষা করছে। ঘন জঙ্গলের বেড়াটার উপর দিয়ে মাঝে মাঝে কিছু ক্ষীণকায় দণ্ডায়মান গাছ দেখা যাচ্ছিল বটে। গাড়িটা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই একটা চেস্টনাট গাছ বেড়ে উঠেছে। বাড়ির সামনের যে কাঠের দরজাটা তারা পেরিয়ে এসেছে সেটা এককালে সাদা ছিল, তবে এখন ময়লাতে মাখামাখি হয়ে প্রায় ভেঙে পড়েছে। রাস্তাটাও কোনো মতে টিকে থাকা একটা কান্ট্রি লেন, যেখানে কোনো মতে গাড়ি আসা যাওয়া শুরু হয়েছে। ক্যারাডস সেখানে দাঁড়িয়ে এসবই বিস্তারিত শুনছিলেন। হ্যারিসকে গাড়ি থামাতে বলে তিনি নিজের কানটি সজাগ করে আশেপাশের শব্দ শুনে চলেছিলেন। কেউ একটা বাড়ির বাইরে আসছে লুইস। আমি তো তোমার মতো শুনতে পাই না। বলেই কার্লাইল দরজাটা সশব্দে বন্ধ করে অন্য সিটে গিয়ে নিজেকে দ্য গ্লোব খবরের কাগজের পিছনে টুক করে লুকিয়ে নিলেন। ক্রিক নিজেই। মিস্টার হলিয়ার ঠিকই বলেছিলেন, লোকটার খুব একটা পরিবর্তন হয়নি। মনে হচ্ছে কোনো গাড়ির জন্য অপেক্ষা করছে। মিস্টার ক্রিক যেদিকে দাঁড়িয়েছিলেন সেদিক থেকে কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি তাঁদের পাশ দিয়ে চলে গেল, কিন্তু ক্রিককে খুব একটা আগ্রহী দেখালো না। কিছুক্ষণ তিনি রাস্তার দিকে তাকিয়ে লক্ষ্য করতে লাগলেন। তারপরে ধীর পায়ে তিনি বাড়ির দিকে ফিরে গেলেন। আমরা আরও 5-10 মিনিট অপেক্ষা করব। হ্যারিস, খুব ভালো অভিনয় করছো, চালিয়ে যাও। খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না, তারা তাদের অপেক্ষার দাম পেয়েই গেলেন। একটা টেলিগ্রাফের বার্তা দেওয়া ছেলে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আয়েশ করে বাড়িটার দিকেই আসছিল। সে তার সাইকেলটা বাইরে রেখে বাড়ির ভেতরে গেল। স্বাভাবিকভাবেই প্রায় মিনিট খানেক অপেক্ষার পরে তাকে তার সাইকেল নিয়ে ফিরে যেতে দেখা গেল। একটা ট্রাম সামনের রাস্তার বাঁক ঘোরার সময় ধাতব আওয়াজ ও ঘণ্টার শব্দে যখন কান ঝালাপালা করে দিচ্ছিল, ঠিক তখনই আবার ক্রিককে হাতে একটা ছোট্ট চামড়ার ট্র্যাভেল ব্যাগ সহ দেখা গেল। একবার পিছনের দিকে দেখে তিনি দ্রুত পায়ে পরের স্টপের কাছে গিয়ে দাঁড়ালেন। গাড়িটা ধীর গতি হতেই তাতে উঠে পড়লেন। মিস্টার ক্রিকের জন্য একদম ঠিকঠাক। এবারে আমরা ওর অনুপস্থিতিতে বাড়ির ভিতরটা একটু দেখে নেব। আর মনে হচ্ছে টেলিগ্রামটাও দেখা দরকার। সেটা ঠিক আছে ম্যাক্স, যদি সেটা থাকেও সেটা তো মিস্টার ক্রিকের পকেটে। তুমি কিভাবে সেটা দেখবে? আমরা পোস্ট অফিস যাব লুইস। তা বটে। এর আগে কি কখনো এভাবে পোস্ট অফিসে গিয়ে তুমি টেলিগ্রামের কপি দেখার চেষ্টা করেছো? না, যতদূর মনে পড়ছে সে সুযোগ জীবনে এর আগে তো কোনোদিন হয়নি। তুমি কখনো সুযোগ পেয়েছো? এক আধটা কেসে সুযোগ হয়েছে। ব্যাপারটা অতি ভদ্র হয়ে করতে হয়, না হলে পকেট থেকে কিছু খসাতে হয়। তাহলে মিস্টার হলিয়ারের জন্য না হয় আমরা প্রথমটাই চেষ্টা করে দেখব। কার্লাইল ক্যারাডসের উত্তরে মৃদু হাসলেন। তার বন্ধু যে তাকে কিছুটা খোঁচা মেরেই কথাটা বললেন সেটা উপভোগ করেই তিনি তককে তককে থাকলেন। অল্প কিছু পরে তাদের গাড়িটা সেখান থেকে ছেড়ে এবড়ো খেবড়ো হাই স্ট্রিট ধরে গ্রামীণ পোস্ট অফিসে পৌঁছল। এর মধ্যে অবশ্য তারা বাড়িটির এজেন্টদের থেকে বাড়িটি দেখার অনুমতিপত্র নিয়ে নিয়েছেন। কোনো এজেন্ট যাতে তাদের সঙ্গে না যায় সেই ব্যবস্থাটিও পাকা করা গিয়েছে, তবে বেশ কাঠখড় পুড়িয়েই। সেখানে অবশ্য এক কেরানি যুবকই বাড়ি ভাড়ার কারণ জানালো। আরে এখানকার ভাড়াটেদের তো উঠে যেতে নোটিশ দেওয়া হয়েছে। তার মানে খুব একটা ভালো না বলছেন? চমৎকার লোক, 15 মাস হয়ে গেল এক পয়সাও ভাড়া পাইনি আমরা, সেই জন্যই তো।
আমরা সব ভাড়া মিটিয়ে দেব। পোস্ট অফিসটা এখন মনোহারি দোকানের এক পাশে। এই আকস্মিক অভিযানে কার্লাইলের বুকটা যে দুরু দুরু করছিল না তা নয়, সেই হিসাবে ক্যারাডস যেন অনেকটাই স্বাভাবিক এবং স্বচ্ছন্দ। আপনারা একটু আগে ব্রুকবন্ড কটেজে একটা টেলিগ্রাম পাঠিয়েছেন। সুদৃশ্য কারুকার্য করা কাউন্টারের উল্টো দিকটার মহিলার উদ্দেশ্যে তিনি বলে উঠলেন, মনে হয় ওটা ঠিকঠাক যায়নি, আর একবার পাঠালে ভালো হয়। কত পড়বে? এই ধরনের অনুরোধ খুব একটা স্বাভাবিক নয়। আচ্ছা ঠিক আছে, দয়া করে একটা মিনিট একটু অপেক্ষা করুন। তিনি পিছন ঘুরে টেবিলের ওপর রাখা টেলিগ্রামের কপিগুলোর উপরে আঙুল চালিয়ে উপরের দিকে খুঁজতে লাগলেন। এই তো মনে হচ্ছে এটাই পেয়েছি। আচ্ছা আপনি কি আরও একবার পাঠাতে চাইছেন? খুব ভালো হয়। বেশ, আপনার হয়েছে 4 পেনি, আর যদি আমাদের দিক থেকে সত্যিই কোনো ভুল থেকে থাকে তাহলে এই মূল্য আপনি ফেরত পেয়ে যাবেন। ক্যারাডস পকেট থেকে কয়েকটা কয়েন বের করে এগিয়ে দিলেন, তারপরে নিজের খুচরো ফেরত নিয়ে নিলেন। বললেন, খুব দেরি হবে কি? তিনি নিজের গ্লাভস পরতে পরতে অবহেলা ভরেই জিজ্ঞাসা করলেন, না না, আপনি খুব সম্ভবত 15 মিনিটের মধ্যেই ফেরত পেয়ে যাবেন। তাহলে এই কাজটা হলো। গাড়িতে হেঁটে ফিরে যাওয়ার সময় কার্লাইল বললেন, কিন্তু টেলিগ্রামটা হাতে পাবো কি করে ম্যাক্স? সে নেব। তাঁরা ফিরে এসে সেই বাড়ির সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকলেন। রাস্তার মোড়ে টেলিগ্রাম বাহককে দেখা যেতে ক্যারাডস যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে বাড়ির ফটকে হাত রাখলেন, আর কার্লাইল তার পাশেও দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখে খুব স্বাভাবিকভাবেই টেলিগ্রাম বাহকের মনে হলো তাঁরাই এই বাড়ির বাসিন্দা। আপনি কি মিস্টার ক্রিক? এটাই কি ব্রুকবেন্ড কটেজ? ছেলেটি হাতে টেলিগ্রামটা নিয়ে ক্যারাডসকে প্রশ্ন করল, তারপরে কোনো সন্দেহ না করেই খামটা ক্যারাডসের হাতে দিয়ে আর কোনো উত্তরের অপেক্ষা না করে চলে গেল। বুঝলে বন্ধু, একদিন তোমার এইসব ছল চাতুরির জন্যই খুব বড় সমস্যায় পড়বে। তাহলে ছল চাতুরি করেই আবার সেই সমস্যা থেকে বেরিয়ে আসবো। চলো এবার একটু ভিতরটা আমরা দেখি, টেলিগ্রামটা পরে দেখা যাবে। একজন আলুথালু মহিলা ভৃত্য এসে তাদের বাড়ি দেখার অনুমতিপত্রখানা নিয়ে যেতে তাঁরা দরজায় অপেক্ষা করতে থাকলেন। খানিক পরে মিসেস ক্রিক বাইরে এলেন। আপনারা বুঝি বাড়িটা দেখতে এসেছেন? তারপরেই কোনো উত্তরের অপেক্ষা না করে ভিতরে গিয়ে কাছের দরজাটি খুলে দিলেন। এটাই আমাদের বসার ঘর। অগোছালো আর ভ্যাপসা গন্ধওয়ালা ঘরটার মধ্যে ঢুকে তাঁরা চারিদিকে দেখার ভান করতে থাকলেন, আর মিসেস ক্রিক বাইরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এটা খাওয়ার ঘর। ছোট হলঘরটা অতিক্রম করে তিনি আরও একটা দরজা খুলে বললেন। কার্লাইল বেশ আগ্রহে দেখতে লাগলেন বটে, কিন্তু তেমন কিছু খুঁজে পেলেন না। একই রকম নিষ্পৃহ কণ্ঠের বিবরণ শুনতে শুনতে তার সারা বাড়িটা ঘুরে দেখতে লাগলেন তারা। কার্লাইল এর আগে কখনো ক্যারাডসকে এতটা অসহায় দেখেননি। হলঘরটা পেরোনোর সময় তিনি একটা গালিচায় হোঁচট খেয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন। আমার অক্ষমতা মাফ করবেন। ইতস্তত করে তিনি ভদ্রমহিলার উদ্দেশ্যে বলে উঠলেন, আমার দুর্ভাগ্য যে আমি অন্ধ, কিন্তু অন্ধ লোকেরও তো বাড়ির দরকার হয়। ততক্ষণে সঙ্গী কার্লাইল দেখলেন মিসেস ক্রিকের মুখমণ্ডলে বিস্ময়ের ঢল নেমেছে। অন্ধ? ও সরি, আমাকে মাফ করবেন। আপনি আমায় আগে বলেননি কেন? আপনি তো পড়ে যেতে পারতেন। সাধারণত আমার তেমন অসুবিধে হয় না, আসলে অচেনা বাড়ি তো। ভদ্রমহিলা আলতো করে ক্যারাডসের বাহুর কাজটা ধরে নিলেন। আপনি বরং আমাকে একটু সাহায্য করার সুযোগ দিন। বাড়িটা বড় না হলেও এখানে সেখানে দালান আর হঠাৎ হঠাৎ বাঁক রয়েছে। ক্যারাডস মাঝে মধ্যে প্রশ্ন করছিলেন, আর মিসেস ক্রিক সাগ্রহে সেগুলোর উত্তর দিচ্ছিলেন।
কার্লাইল কিছু কাজের জিনিস জানার আশায় নীরবে এক ঘর থেকে অন্য ঘরে তাদের পিছু পিছু ঘুরছিলেন। এটাই শেষ, এটা বড় শোয়ার ঘর। একমাত্র উপরের দুটো ঘরে সব আসবাবপত্র রয়েছে। কার্লাইল এবার দেখেই বুঝতে পারলেন যে ক্যারাডস কিছু না দেখেও যথেষ্ট বুঝে গিয়েছেন ক্রিক দম্পতি এই ঘরেই বর্তমানে বসবাস করছেন। খুবই মনোরম। আমারও তাই মনে হয়। ভদ্রমহিলা দ্বিধাগ্রস্তভাবে উত্তর দেন। ঘরটার বাইরে দেখলে সবুজ বাগান আর তারপরেই রাস্তা দেখা যাচ্ছে। ঘরের সামনের ব্যালকনিতে ফরাসি কেতায় তৈরি জানালাখানা এখনো খোলাই আছে। সেখান দিয়ে আসা আলো ম্যাক্সকে কোনো অজানা কারণে যেন আকৃষ্ট করল। তিনি সেদিকে এগিয়ে গেলেন। এখানে কিছু মেরামতির প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না? তিনি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন্তব্য করলেন, হ্যাঁ, মানে সত্যি বলতে কি একটু প্রয়োজন আছে বটে। আমি জিজ্ঞাসা করলাম কারণ এখানে মেঝেতে একটা ধাতব পাতলা পাত পড়ে রয়েছে। পুরনো বাড়ির নিরিখে জায়গাটা একটু পচে গিয়েছে বলেই মনে হচ্ছে। আমার স্বামী বলেছিলেন ওই জানালার নিচ দিয়ে যে বৃষ্টির জল আসে সেটাই ওখানের অংশটা পুচিয়ে দিয়েছে। উনি সম্ভবত কোনো এক সময় ওটা ওখানে রেখেছেন, আমি যদিও খেয়াল করিনি। এতক্ষণে এই প্রথমবার ভদ্রমহিলা তার স্বামীর ব্যাপারে কথা বলতে কার্লাইলের কান খাড়া হয়ে গেল। ও এমন কিছু বড় ব্যাপার নয়। আচ্ছা, আমি কি একটু ব্যালকনিতে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। তিনি ধীর পায়ে এগিয়ে যেতে থাকলেন। ভদ্রমহিলা তাকে ভর দিয়ে চলতে সাহায্য করতে করতেই বললেন, দাঁড়ান, আমি দরজাটা খুলে দিচ্ছি। যদিও জানালাটা খোলাই ছিল আর ক্যারাডস সেখানেই বিভিন্ন দিকে ফিরে কম্পাস হাতে নিয়ে কম্পাসের কাঁটার স্পর্শ অনুভব করছিলেন। এখানটায় বেশ রোদ আসছে দেখছি। একটা ডেক চেয়ারে বই নিয়ে বসার জন্য একেবারে আদর্শ। হতে পারে, কিন্তু আমি কখনো সেভাবে ব্যবহার করিনি। মাঝে মাঝে করতে পারেন। আমার সময় কাটানোর জন্য এই শখটা আদর্শ। কিন্তু আমি শুধু বলতে চাইছিলাম যে আমি কখনো ওভাবে ব্যবহার করিনি। তবে এই জায়গাটা আমি মূলত দুটো কারণে ব্যবহার করে থাকি, আর দুটোই আমার খুব প্রিয়। মাঝে মাঝে ঝাড়পোছ করার সময় কাজে লাগে, আর যখন আমার স্বামী দরজার চাবি ভুলে যান তখন আমি এখান দিয়েই আমার চাবিটা নিচে ফেলে দিই। ক্রিকের আরও নৈশাভ্যাসের ব্যাপারে জানার আগেই একটা কাশির শব্দ আর সিঁড়িতে পায়ের শব্দ বাধা পড়ল। তারা বাইরের গেটে একটা ঘোড়ায় টানা ভারী গাড়ির শব্দ, তারপর দরজার শব্দ, আর সব শেষে হলে ভারী মহিলা পায়ের শব্দ শুনতে পেলেন। আমাকে 1 মিনিটের জন্য মাফ করবেন। লুইস দরজার পিছনটায়। কার্লাইল দরজার পিছনের দিকে একটা ছবি দেখে বেশ গদগদ হয়ে সেটা প্রশংসা করে চলেছিলেন। এই ছবিটার জন্যই ঘরে ঢোকার সময় দরজাটা ঠিক করে খোলাই যাচ্ছিল না। ইতিমধ্যে ক্যারাডস বেডরুমের মেঝেতে পাতা সেই ধাতব পাতটার কাছে হাঁটু গেড়ে বসে তাতে কান লাগিয়ে প্রায় 1 মিনিট ধরে কি যেন শুনে চললেন। তারপরে উঠে দাঁড়িয়ে নিজের প্যান্ট ঝেড়ে নিলেন আর কার্লাইল কিছুটা সরে দাঁড়ালেন। আপনার ব্যালকনিতে কি সুন্দর গোলাপ গাছ হয়। মিসেস ক্রিক ঘরে আসতে ক্যারাডস ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে বললেন, আপনার বোধহয় বাগানের শখ। সব থেকে অপ্রিয়। তাহলে এখানে এই যে সুন্দর গন্ধখানা। তাই নাকি? তাহলে হয়তো আমার স্বামী ওখানে পেরেক পুঁতে ওসব করেছেন। ক্রিকের অনুপস্থিতিতে তার সম্পর্কে আরও কিছু জানার জন্য ক্যারাডস আরও কিছু অবান্তর কথা বললেন। ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, আপনারা কি বাগানটা দেখবেন? বাগানটা বেশ বড়, তবে অযত্নের ছাপ রয়েছে। পিছন দিকটায় মূলত বেড়া দেওয়া ফলের বাগান। সামনের দিকটা কিছুটা ঝোপঝাড় বেড়ে উঠেছে, তার মধ্যে দিয়ে তারা হেঁটে যাচ্ছিলেন। ক্যারাডস অবশ্য দুটি ব্যাপারে আগ্রহী বোধ করছিলেন, ব্যালকনির মাটি
যেটা তিনি আগেই পরীক্ষা করে গোলাপ চাষের উপযুক্ত বলেছিলেন, আর রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা চেস্টনাট গাছটা। তারা যখন হেঁটে হেঁটে গাড়িতে ফিরছিলেন তখন কার্লাইল দুঃখ প্রকাশ করেই বলেছিলেন যে ক্রিকের ব্যাপারে প্রায় কিছুই জানা গেল না। হয়তো টেলিগ্রামে কিছু পাওয়া যাবে। জোরে পড়ো তো লুইস। কার্লাইল কিন্তু খুব আগ্রহ ভরে খামটা খুলে এতটাই আশাহত হলেন যে নিজের হাসি চাপতে পারলেন না। বেচারি ম্যাক্স, এত ঝুঁকি নিয়ে টেলিগ্রাফ উদ্ধার করে তোমার কচু পোড়া হলো। ক্রিক নির্ঘাত কোনো ছুটির পরিকল্পনা করছেন, আর তার আগে তিনি একবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চেয়ে পাঠিয়েছিলেন। শোনো, লন্ডন আপাতত বেশ উষ্ণ এবং ঝঞ্ঝাটহীন থাকবে। লন্ডনের আশেপাশের অংশ তুলনামূলক শীতল হলেও মনোরম। আমি অন্তত আমার 4 পেনির বদলে 1 পাউন্ড টমেটো পেয়েছিলাম। সেদিক থেকে তুমি লাভবান বটে লুইস। তবে একটা ব্যাপারে একটু আশ্চর্য লাগছে। ক্রিক কি প্রায়শই সপ্তাহান্তের ছুটিটা লন্ডনে কাটান? হ্যাঁ, কার্লাইল চিঠির দিকে তাকিয়ে একেবারে চমকে ওঠেন। বড় অদ্ভুত ম্যাক্স, তারা চাইলেই ওয়েস্টার্ন সুপার মেয়ারে যেতে পারেন, কিন্তু এত কিছু ছেড়ে হঠাৎ ছুটি কাটাতে লন্ডনে কেন থেকে যাবেন? আমি অবশ্য একটা অনুমান করতে পারি, তবে সেটা বুঝতে গেলে আমাকে আরও একবার এখানে আসতে হবে। একবার ঘড়িটার দিকে দেখো তো লুইস। প্রায় বেশ কয়েক গজের ছেঁড়া সুতো কি ওটা থেকে ঝুলছে? তা তো দেখছি বটে। সাধারণ ঘুড়ি ওড়ানোর সুতোর থেকে কি বেশ মোটা? হ্যাঁ, কিন্তু তুমি কি করে বুঝতে পারছো বলো তো? গাড়ি করে তারা ফিরে যাওয়ার সময় ক্যারাডস পুরো ব্যাপারটা আরও একবার বলতে কার্লাইল সবিস্ময়ে বললেন, মাই গড ম্যাক্স, সেটা কি করে সম্ভব? প্রায় ঘন্টা খানেকের আলোচনার পরে তিনি মেনে নিলেন ব্যাপারটা পুরোপুরি অসম্ভব নয়। এর মধ্যে তাঁরই অফিসে একজনকে তিনি ফোন করে জানতে পারলেন তাঁরা 4:30 দিকে ওয়েস্টার্নে যাওয়ার উদ্দেশ্যে প্যাডিংটন ছেড়ে বেরিয়েছেন। লেফটেন্যান্ট হলিয়ারের সঙ্গে পরিচয়ের প্রায় 1 সপ্তাহ পরে তাকে আবার দ্য ট্যারেটসে ডেকে পাঠানো হলো। সেখানেই 2 অনুসন্ধানী বন্ধু অপেক্ষা করছিলেন। আজ সকালে আপনার থেকে আমন্ত্রণ পাওয়ার পর সারাদিনই আমি উসখুস করে কাটিয়েছি মিস্টার ক্যারাডাস। আপনার দ্বিতীয় বার্তা পাওয়ার পর থেকেই আমি সোজা ওই বাড়িতে যাওয়ার জন্য তৈরি। সেই জন্যই একদম ঠিক সময়েও চলে এলাম। আশা করি সব ঠিক আছে। একদম। আমাদের কাজ শুরু করার আগে আপনি বরং কিছু খেয়ে নিন। হয়তো আমাদের আজ উত্তেজনাপূর্ণ রাত কাটাতে হতে পারে। আর ভিজতেও হতে পারে। আসার পথে দেখলাম মার্লিংয়ের দিকটায় বেশ বিদ্যুৎ চমকাচ্ছে। সেজন্যই এখানে আপনাকে আজ ডেকেছি। আমরা আজ বেরোনোর আগে একটা খবরের জন্য অপেক্ষা করছি। ততক্ষণ বরং আমরা বুঝে নিই ঠিক কী হতে চলেছে। আপনি নিজেও দেখেছেন একটা বড় ঝড় আসছে, আর আবহাওয়া দপ্তরও এই ব্যাপারে পূর্বাভাস দিয়েছে যে লন্ডন ও লন্ডন সংলগ্ন সব জায়গায় এই ঝড়ের প্রভাব পড়বে। সেজন্যই আপনাকে ডাকা। হয়তো কয়েক ঘন্টার মধ্যে জলস্ফীতি ঘটবে চারিদিকে। বেশ কিছু জায়গায় বড় বড় গাছ আর বাড়ি ভেঙে পড়বে। হয়তো এখানে সেখানে কিছু মানুষ এইসবের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে। আগে অন্তত মিস্টার ক্রিকের তাই পরিকল্পনা, যাতে তার স্ত্রী ওই বিদ্যুৎ স্পৃষ্টদের একজন হয়ে যান। আমি বুঝলাম না। লেফটেন্যান্ট হলিয়ার একেবারে অবাক চোখে তাকিয়ে রইলেন। আমি স্বীকার করছি সেরকম কিছু হলে অবশ্যই ক্রিক খুব খুশি হবে, কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা প্রায় নেই। আমরা এর মধ্যে জড়িয়ে না গেলে অবশ্যই শেষে জুরি ঘটনাটাকে স্বাভাবিক দুর্ঘটনা বলেই রায় দিতেন। আচ্ছা মিস্টার হলিয়ার, আপনার কি জানা আছে আপনার ভগ্নিপতির হাতে কলমে বৈদ্যুতিক কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না? আমি ঠিক বলতে পারবো না। ও তো সবসময় চুপচাপ থাকতো। আমরা ওর সম্পর্কে প্রায় কিছুই জানি না। 1896 সালের আমেরিকান সায়েন্টিফিক ওয়ার্ল্ড জার্নালে একজন অস্টিন ক্রিক অল্টারনেটিং কারেন্টের ওপর একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন। এই প্রবন্ধটা থেকেই বোঝা যায় বৈদ্যুতিক বিষয়ে ওর ভালোই অভিজ্ঞতা রয়েছে।
কিন্তু তার মানে কি আপনি বলতে চাইছেন উনি বাড়ির উপরেই একটা বজ্রপাত ঘটাবেন? শুধুমাত্র ময়না তদন্তকারী ডাক্তার আর তদন্তকারী অফিসারদের মনেই এই বিশ্বাসের উদ্রেক হবে। এই ঝড়ের মধ্যেই সেই সুযোগ আসছে, আর সেই সুযোগের জন্য তিনি বহুদিন ধরে পরিকল্পনা করে অপেক্ষা করেছেন। যে অস্ত্রটি তিনি ব্যবহার করতে চলেছেন সেটা বজ্রপাতের মতো খুব শক্তিশালী না হলেও সহজ ব্যবহারযোগ্য। তার ফটকের ঠিক বাইরে ট্রাম লাইনের হাই ভোল্টেজ তার। সে কি? লেফটেন্যান্ট বিস্ময়ে এমনভাবে চেঁচিয়ে উঠলেন যেন তাঁর উপরেই একটি বজ্রপাত হয়েছে। আজ রাতে আপনার বোন যখন শুতে যাবেন, সম্ভবত রাত 11টা থেকে রাত 1:30টার মধ্যে ব্যাপারটা ঘটবে। মিস্টার ক্রিক জানলায় একটি পাথর ছুঁড়বেন। তার সব পরিকল্পনা প্রায় সম্পূর্ণ। শুধু একটি ছোট তার জানলার হ্যান্ডেলে জড়িয়ে দিতে হবে, আর ঘুড়ির লম্বা সুতোর মতো অংশটা ওই বিদ্যুৎবাহী তারের সংযোগ করতে হবে। একবার সেটা হয়ে গেলে উনি ওর স্ত্রীর ঘুম ভাঙাবেন, যেমন করে একটু আগে আমি বললাম। আর যেই ভদ্র মহিলা জানলায় হাত দেবেন, ঠিক এমনভাবেই ব্যবস্থা করা আছে যেন উনি সঠিকভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন, ঠিক যেমনটা ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার সময় হয়। তাহলে আমরা এখানে কেন অপেক্ষা করছি? লেফটেন্যান্ট হলিয়ারের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। 10টা তো অনেকক্ষণ হলো বেজে গিয়েছে, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। ঠিক কথা মিস্টার হলিয়ার, কিন্তু আপনার চিন্তা করার কারণ নেই। মিস্টার ক্রিকের ওপরে নজর রাখা আছে, বাড়িটির ওপরেও চোখ রাখা হয়েছে, আর আপনার বোনও আপাতত সুরক্ষিত আছেন। আমি আপনাকে আশ্বস্ত করছি, ভদ্রলোক আজ যাই ষড়যন্ত্র করুন না কেন তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। আপনার ভগ্নিপতির যন্ত্রণা সহ্য করার অদ্ভুত এক ক্ষমতা আছে। ও একটা ঠান্ডা মাথার খুনে শয়তান। আমি যখন মিলিসেন্টের 5 বছরের আগের কথা ভাবি। যাই হোক, প্রসঙ্গত বলে রাখি, একটি সভ্য দেশও সম্প্রতি জানিয়েছে বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে নাগরিকদের সাফ করে ফেলাটাই সবথেকে মানবিক উপায়। ভদ্রলোক সত্যিই বুদ্ধিমান, কিন্তু এটা তার দুর্ভাগ্য যে কার্লাইলের মতো একটি মাথামোটা লোক তার কাজকর্মের প্রতি সন্দিহান হয়ে। মানে সত্যি ম্যাক্স? মিস্টার হলিয়ার যখন শুনবেন কার্লাইল ছেঁড়া ঘুড়িটির দিকে প্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তখন আশা করি উনিও আমার সঙ্গে একমত হবেন। ব্যাপারটা ক্রমে আমার কাছে পরিষ্কার হলো। হয়তো অন্য যে কেউই বুঝতে পারত। হয়তো 10 মিনিট লেগেছিল ওভারহেড লাইন থেকে চেস্টনাট গাছ অবধি লাইনটা টানতে। সব কিছুই মিস্টার ক্রিকের পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু এটাও সম্ভাবনা ছিল যে কোনো দিন একজন সন্দিহান ট্রাম ড্রাইভার ওই ঝুলন্ত তারের অংশটি হয়তো দেখতে পাবে, যে ওটা কি, কেন গত 1 সপ্তাহ ধরে ওই গাছের মাথা থেকে একটা ছেঁড়া ঘুড়ির লেজ ঝুলে রয়েছে। যে কোনো যুক্তিবাদী মানুষ বাকিটা বুঝে নিতে পারত মিস্টার হলিয়ার। সত্যি মিস্টার ক্রিক যে আরও কি পরিকল্পনা করে রেখেছেন তা ঈশ্বরই জানেন। আমি নিশ্চিত তিনি হয়তো আরও এরকম 6 ডজন শৈল্পিক পরিকল্পনা করে রেখেছেন। হয়তো তিনি তার স্ত্রীর চুল, হাত পা জ্বলন্ত লোহার রডের মাধ্যমে পুড়িয়ে ফেলার পরিকল্পনা করেছেন। হয়তো ওই ফরাসি কেতার জানলার টুকরো হওয়া কাঁচ দিয়ে খুনের পরিকল্পনা করেছেন, আর তারপরেও হয়তো শান্তভাবে নিজেকে বাঁচানোর পথ করে রেখেছেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মানে তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন। উনি এত নিখুঁত পরিকল্পনা করেছেন যে মৃত্যু হবে বিদ্যুতের কারণেই, আর সারা দেহে সেই চিহ্নও থাকবে। বড় হয়ে যাওয়া চোখ, হৃৎপিণ্ড সংকুচিত হয়ে যাওয়া, রক্তশূন্য হয়ে ফুসফুসের ওজন স্বাভাবিকের তুলনায় 1/3 হয়ে যাওয়া, এছাড়া আর যা যা সম্ভব সবটাই হবে। মিস্টার ক্রিক যখন বাইরে তার কাজের জিনিসপত্রগুলো লুকিয়ে ফেলবেন, তখন তিনি নিজের স্ত্রীর মৃতদেহ খুঁজে পাওয়ার অছিলায় পার্শ্ববর্তী কোনো চিকিৎসকের কাছে সাহায্য চাইবেন। নিশ্চয়ই তিনি একটা বিশ্বাসযোগ্য অজুহাত সাজাবেন যাতে মূল ষড়যন্ত্র কোনোদিনই উদ্ঘাটিত না হয়, আর তার নিজের কুকীর্তির কথা স্বীকার করার তো প্রশ্নই নেই। ব্যাপারটা তাড়াতাড়ি মিটুক এই আশা করি। আমি প্রকৃতিগতভাবে অশান্ত নই,
কিন্তু এই ব্যাপারটা আমায় চঞ্চল করে তুলেছে। মোটামুটি আর 3 ঘন্টা লেফটেন্যান্ট, মনে হচ্ছে আমাদের জন্য কিছু এসে গিয়েছে। তিনি উঠে গিয়ে ফোনটা ধরলেন, তারপরে আরও একটা এক্সটেনশন লাইনে যোগ করে আরও কিছু মিনিট কারোর সঙ্গে কথা বললেন। সব কিছু ঠিকঠাক চলছে। আপনার বোন সবে শুতে গিয়েছেন মিস্টার হলিয়ার। তারপর তিনি বাড়ির টেলিফোনে আরও কিছু নির্দেশ দিয়ে বললেন, তাহলে এবার আমাদের ওঠা উচিত। তারা সকলে তৈরি হয়ে নিচে এসে দেখলেন তাঁদের জন্য একটা লম্বা ঢাকা দেওয়া মোটর গাড়ি অপেক্ষা করছে। লেফটেন্যান্ট ড্রাইভারের পাশে নরম গতিতে বসে থাকা পার্কিনসনকে দেখে চিনতে পারলেন, যদিও অপেক্ষা করার মতো বেশি সময় তাদের কাছে ছিল না। তীক্ষ্ণ বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে ইতিমধ্যে। চোখ ধাঁধানো বজ্রালোক শাখা প্রশাখায় চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর তারপরেই কান ফাটানো শব্দ। যে জিনিসগুলো না দেখার দুঃখে মনটা খারাপ হয়ে যায়, এটা তার মধ্যে একটা। শুনেছি এগুলোর রং নাকি অসাধারণ। জল কাদার মধ্যেই ফটক পেরিয়ে গাড়িটা বাইরে চলে এলো। চাকাগুলো রাস্তার কাদায় যেন একটু আটকে যাচ্ছিল। অবশেষে ফাঁকা সড়ক পথ ধরে তাদের গাড়ি ছুটতে শুরু করার পরে শুধু গাড়ির গোঁ গোঁ শব্দ ছাড়া আর তেমন কিছুই শোনা যাচ্ছিল না। প্রায় 6 মাইল যাওয়ার পরে লেফটেন্যান্ট হলিয়ার প্রথম মুখ খুললেন, বললেন, আমরা নিশ্চয়ই সরাসরি ও বাড়িতে যাচ্ছি না। সেই রাতে তিনি যথেষ্ট চিন্তিত হয়ে উঠেছিলেন, তবে নাবিক হওয়ার কারণেই বোধহয় তিনি অবস্থানগত দূরত্বটা ভালোই বুঝতে পারছিলেন। না, আমরা হানস্কট গ্রিনের মধ্যে দিয়ে বাড়ির পিছনের ফলের বাগান ঘেরা ফাঁকা জায়গাটায় যাচ্ছি। হ্যারিস, ওখানে একজনকে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখবে, খেয়াল রেখো। হ্যাঁ স্যার, একটু দূরেই একটা আলো দেখা যাচ্ছে। কাছের একটা আশ্রয়ের থেকে একটা লোক রেইনকোট পরে গাড়ির দিকে এগিয়ে আসেন। ক্যারাডস গাড়ির পিছনের জানলার কাঁচ নামিয়ে দেয়। আগন্তুক গাড়ির ভিতরে তাকিয়ে বলেন, ইন্সপেক্টর বিডেল স্যার। উঠে আসুন। আমার সঙ্গে আরও একজন আছে স্যার। তার জন্যেও জায়গা হবে। বাট স্যার, আমরা কিন্তু পুরো ভিজে একসা হয়ে আছি। উঠে আসুন, সবাই তাড়াতাড়ি পৌঁছে যাব। লেফটেন্যান্ট তাঁর সিট পরিবর্তন করে জায়গাটা ছেড়ে দেন। দুজন শক্ত সমর্থ পুলিশ কর্মী গাড়িতে উঠে পাশাপাশি বসে পড়লেন। প্রায় 5 মিনিট পরে গাড়িটি এসে একটি নির্জন গ্রাম্য রাস্তায় দাঁড়িয়ে গেল। এবার আমাদের কাজ শুরু। ইন্সপেক্টরই আমাদের পথ দেখাবেন। সেখান থেকে গাড়িটি ঘুরে অন্ধকারে মিলিয়ে গেল। ইন্সপেক্টর বিডিল সবাইকে একটা ছোট বেড়া টপকে বাগানের মধ্যে প্রবেশের পথ দেখিয়ে নিয়ে এলেন। আরও কিছু জমি অতিক্রম করে তাঁরা একটা গাছপালা ঘেরা অন্ধকারাচ্ছন্ন অংশে এসে পৌঁছলেন। সেখানেই তাদের জন্য একটা লোক অপেক্ষা করছিল। তার সাহায্যে তাঁরা অবশেষে ব্রুকবেন কটেজের পিছনে দরজায় পৌঁছলেন। রান্নাঘরের জানলাটার চিটকানির পাশে একটা কাঁচ ভাঙা আছে, দেখুন তো। ইউ রাইট স্যার, পেয়েছি। তাহলে কে ভিতরে যাচ্ছে? মিস্টার হলিয়ার ভিতরে ঢুকে আমাদের জন্য দরজা খুলে দেবেন। লেফটেন্যান্ট, আপনাকে বুট খুলতে হবে আর ভেজা কাপড়ও। ভিতরে কোনো রকম চিহ্ন ছাড়া যাবে না। সবাই রান্নাঘরের পিছনের দরজাটা খোলার জন্য অপেক্ষা করতে থাকলেন। দরজা খুলে যেতে প্রত্যেকে একইভাবে ঘরে প্রবেশ করে অবশিষ্ট কাঠ কয়লার আগুনে নিজেদের ভিজে শরীর সেঁকে নিতে থাকলেন। দরজার বাইরে ছেড়ে আসা তাঁদের ভিজে জামা কাপড়গুলি নিয়ে সঙ্গে আসা লোকটি ফলের বাগানের মধ্যে আবার অদৃশ্য হয়ে গেল। ক্যারাডস লেফটেন্যান্টের দিকে ঘুরে বললেন, মিস্টার হলিয়ার, আপনার জন্য এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি চাই আপনি উপরে গিয়ে আপনার বোনকে ঘুম থেকে তুলে অন্য ঘরে নিয়ে যান। কাজটা যতটা নিঃশব্দে করা যায় তত ভালো। ওকে ততটাই বলুন যতটা আপনার ঠিক মনে হচ্ছে, তবে এটুকু পরিষ্কার করে দেবেন, যতক্ষণ উনি একা থাকবেন ততক্ষণ একদম নিশ্চল থাকাই ওর পক্ষে সবচেয়ে নিরাপদ হবে। আর হ্যাঁ, দয়া করে আলো জ্বালাবেন না। সব কাজ মিটিয়ে লেফটেন্যান্টের ফিরতে প্রায় 10 মিনিট লেগে গেল। আমার বোধহয় একটু সময় লেগে গেল, তবে ওকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি। আশা করি এখনও নিরাপদ।
তাহলে এবার আমাদেরও নিজেদের অবস্থান নিয়ে নেওয়া উচিত। আপনি আর পার্কিনসন আমার সঙ্গে বেডরুমে যাবেন। ইন্সপেক্টর, আশা করি আপনারা নিজেদের ব্যবস্থা করে নেবেন। কার্লাইল সাহায্যের জন্য আপনাদের সঙ্গে রইল। তাঁরা প্রত্যেকেই অন্ধকার ঘরে ছড়িয়ে পড়লেন। লেফটেন্যান্ট হলিয়ার একবার তাঁর বোনের ঘরটিতে উঁকি মেরে দেখে নিলেন। অন্ধকারে কিছু দেখা গেল না। ইতিমধ্যেই যেন সেই ঘরে গোরস্থানের নিস্তব্ধতা নেমে এসেছে। তাঁদের গন্তব্য এই দালানের একদম শেষ ঘরটিতে। ঘরে ঢুকেই ক্যারাডস দরজা বন্ধ করে বললেন, মিস্টার হলিয়ার, আপনি তাড়াতাড়ি বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ুন। মিস্টার ক্রিককে নিজের কাজ শেষ করতে এই ব্যালকনিতে উঠতেই হবে। হতেই পারে সেই সময় তিনি উঁকি মেরে দেখলেন, তবে ঘরের মধ্যে উনি ঢুকবেন না, সে কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যখন তিনি নিচে নেমে জানলায় পাথর ছুঁড়বেন, তখন আপনি আপনার বোনের ড্রেসিং গাউনটা পরে নেবেন। বাকিটা যথাসময় বলবো। পরের 60 মিনিট ধরে মিস্টার হলিয়ারের মনে হচ্ছিল তা যেন দীর্ঘতম একটি ঘন্টা। তিনি চুপচাপ শুয়ে রইলেন। মাঝে মধ্যে জানলার পাশের পর্দার পিছনে লুকিয়ে থাকা বাকি দুজন মানুষের ফিস ফিস কথাবার্তা তিনি শুনতে পেলেও কিছু দেখতে পাচ্ছিলেন না। একসময় ক্যারাডস চাপা স্বরে বলে উঠলেন, উনি বাগানে এসে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই বাইরের দেওয়াল দিয়ে কিছু একটা ঘষ্টে উপরে উঠে আসার শব্দ হল। কিন্তু এই রাতের বেলার বিভিন্ন শব্দ আর এই বাড়িটার বিভিন্ন আসবাবের শব্দ, চিমনির মধ্যে দিয়ে আসা একটানা হাওয়ার আওয়াজ, বজ্রপাত আর বৃষ্টির শব্দ সব মিলিয়ে কেমন মিলেমিশে গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে এলো সেই মাহেন্দ্রক্ষণ। জানলার শার্শিতে একটা পাথর এসে কাঁচ ভাঙার তীক্ষ্ণ শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে। লেফটেন্যান্ট হলিয়ার সঙ্গে সঙ্গে বিছানা থেকে মাথা উঁচু করে দেখতে থাকেন। ধীরে, আমরা আরও একটা পাথরের জন্য অপেক্ষা করব। অন্ধকারের মধ্যেই তিনি কিছু একটা এগিয়ে দেন। এটা একটা রবারের দস্তানা। আমি যদিও তারটা আগেই কেটে রেখেছি, তাও এটা পরে নিই। জানলার ধারে গিয়ে ছিটকানিটা খুলে একটু ফাঁক করবেন, যাতে অন্তত সেটা বাইরে থেকে দেখে বোঝা যায়, আর তারপরই ধপ করে পড়ে যাবে। এবার তৈরি হন। আরও একটা পাথর এসে সজোরে জানলায় আঘাত করে। লেফটেন্যান্ট হলিয়ারের পুরো কাজটি করতে লাগলো মাত্র কয়েক সেকেন্ড। তার আগে ক্যারাডস ক্ষিপ্র হাতে তাকে ড্রেসিং গাউন পরিয়ে ছদ্মবেশটি বেশ বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন। কিন্তু মিস্টার ক্রিক তাঁর গুপ্ত ষড়যন্ত্র ফলপ্রসূ হয়েছে কিনা জানতে পাথরের পর পাথর জানলায় ছুঁড়েই চললেন। নিষ্প্রিয় পার্কিনসন অবধি এই অবস্থায় কেঁপে গেল। এবার নাটকের শেষ অঙ্ক। পাথর ছোঁড়া বন্ধ হতেই তাঁরা একটা বড় আলমারির পিছনে লুকিয়ে পড়ে বললেন, সম্ভবত এবার উনি আসছেন। আমরা আলমারির পেছনে লুকোচ্ছি। আপনি যেমন পড়ে আছেন তেমন থাকুন। একাকী বাড়িটায় আবার নিস্তব্ধতা নেমে এলো। সারা বাড়িটার 8 ডজন জায়গা থেকে সবাই প্রথম শব্দটা শোনার জন্য তাদের কানগুলো পেতে রেখেছিল। মিস্টার ক্রিক নিঃশব্দে বাড়িতে ঢুকে ঘরখানার সামনে এসে একবার দাঁড়ালেন। তারপরে খুব শান্ত ও নিঃশব্দে ঘরের দরজা খুলতে তার মুখে একটা প্রশান্তি ছড়িয়ে পড়ল। অবশেষে সারা বাড়ির কানগুলো মিস্টার ক্রিকের গলার আওয়াজে সতর্ক হলো। অবশেষে তিনি কয়েক পা এগোতে অন্ধকারের 2 দিক থেকে 2 ছায়ামূর্তি তার উপরে ঝাঁপিয়ে পড়ল। ক্ষণিকের বিস্ময় এবং ভয়ে তিনি চিৎকার করে ওঠার পরই নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টায় দুজনকে ধাক্কা মারলেন। চোখের পলকে তিনি প্রায় পকেটে হাত ঢুকিয়ে ফেলেছিলেন, কিন্তু তার আগেই তার 2 কবজি টেনে ধরে হাতে হাত কড়া পরিয়ে দেওয়া হলো। আমি ইন্সপেক্টর বিডল। আপনার স্ত্রী মিলিসেন্ট ক্রিককে হত্যার চক্রান্তে আপনাকে গ্রেফতার করা হলো। আপনি পাগল হয়ে গিয়েছেন। মিলিসেন্ট বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। না শয়তান, ও মরেনি। লেফটেন্যান্ট হলিয়ার রাগে ফুঁসতে ফুঁসতে এক লাফে এগিয়ে আসেন। তাকে দেখতে চাস?
দেখুন মিস্টার, আমি কিন্তু আপনাকে আগেই সাবধান করে দিচ্ছি, আপনি এখন যা বলবেন তা আপনার বিরুদ্ধে কোর্টে প্রমাণ হিসেবে দাখিল করা হবে। দালানের শেষ প্রান্তের ঘর থেকে হঠাৎ একটা আর্তনাদের শব্দে তারা চমকে উঠলেন। মিস্টার ক্যারাডাস, এ কি হলো? তাড়াতাড়ি একবার এদিকে আসুন। অন্য শোয়ার ঘরের খোলা দরজার বাইরে বিস্ময় আর বিমূঢ়তা নিয়ে একটা ছোট ফাঁকা বোতলের দিকে লেফটেন্যান্টের দৃষ্টি স্থির হয়ে আছে। তিনি হতাশা আর দুঃখ মেশানো স্বরে বলে উঠলেন, সব শেষ। এটা ওর পাশেই ছিল। এই জানোয়ারটার থেকে মুক্তি পাওয়ার মুহূর্তেই ওকে চলে যেতে হলো। অন্ধ ক্যারাডস ধীর পায়ে ঘরে ঢুকলেন, বাতাসে নাক টেনে কি যেন শুঁকলেন। তারপরে খুব কোমলভাবে মাটিতে পড়ে থাকা প্রাণহীন দেহে তার হাত রাখলেন। মিস্টার হলিয়ার, অদ্ভুত ব্যাপার হলো মুক্তির রাস্তাটা উনি নিজেই বেছে নিয়েছেন। আমাদের রাস্তাটা সম্ভবত উনি মেনে নিতে পারেননি। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন এবং প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক নতুন মানুষের কাছে। আজকের পর্ব পাঠে কথকের চরিত্রে শুভঙ্কর, কার্লাইল রক্তিম, ক্যারাডাস কৌশিক ব্যানার্জি, পার্কিনসন অর্পণ, লেফটেন্যান্ট হলিয়ার রূপঙ্কর, অন্যান্য চরিত্রে নীল, অর্পণ, রূপঙ্কর, তানিশা এবং বর্ণালী। সূত্রধর আমি বর্ণিশা। কভার রৌনক, সাউন্ড ডিজাইন ফিনিক্স, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।